ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে। সবার আগে তোমাদের যে কাজটি সেটি হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিকে লাইক করা এবং বন্ধুদের সাথে শেয়ার করা। কমেন্টস করতে ভুলো না কিন্তু। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। আজ আমাদের টপিক হতে চলেছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন এবং ইনপুট আউটপুট। তাহলে আমরা জানবো পাইথন এক্সপ্রেশন কি জিনিস, স্টেটমেন্ট কি হতে পারে, টাইপ কনভার্সন কি এবং ইনপুট আউটপুট ফাংশন কি জিনিস। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব পাইথন এক্সপ্রেশন দিয়ে। পাইথন এক্সপ্রেশন কাকে বলছে? পাইথন ভ্যালু, ভেরিয়েবল এবং অপারেটরের একটি বৈধ সংমিশ্রণকে যা ইন্টারপ্রিটার মূল্যায়িত করতে পারে, মানে ইন্টারপ্রিটার সেটিকে রান করতে পারে, সেটাকে বলা হচ্ছে পাইথনের এক্সপ্রেশন। এবার একটি এক্সপ্রেশনে কি কি জিনিস থাকতে পারে? একটি এক্সপ্রেশনে অন্তত একটি অপারেন্ড বা লিটারেল থাকতে হবে। তার মানে কেমন জিনিসটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ উদাহরণে যেটা দেখাচ্ছে যে x+10, তাহলে এখানে একটি অপারেন্ড আছে এবং একটি অপারেটর আছে এবং দুটি অপারেন্ড আছে। x আর 10 হচ্ছে এখানে অপারেন্ড, x প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এখানে অপারেটর। সেম ভাবে a ইন্টু b মাইনাস c, এটাও একটা এক্সপ্রেশন। ওকে, y ডাবল ইকুয়াল টু 5, এটাও একটা এক্সপ্রেশন। বোঝা গেল? তাহলে পাইথনে কি কি ধরনের এক্সপ্রেশন হতে পারে? একটা হচ্ছে এরিথমেটিক এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন গুলো হয়। রিলেশনাল এক্সপ্রেশন, আমরা রিলেশনাল অপারেটরের মধ্যে পড়েছি, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলো। আর লজিক্যাল এক্সপ্রেশন বলতে আমরা লজিক্যাল অপারেটর পড়েছি, অ্যান্ড, অর, নট। তো এইগুলো হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। তারপরে দেখবো এক্সপ্রেশন মূল্যায়ন। এক্সপ্রেশন মূল্যায়ন কি বলছে? পাইথনে একটি জটিল এক্সপ্রেশন মূল্যায়নের সময় অপারেটরের অগ্রাধিকার এবং অ্যাসোসিয়েটিভিটি নিয়ম মেনে চলা হয়। এবার এক্সপ্রেশন মূল্যায়ন যদি আমি ভালোভাবে বলি তাহলে বুঝতে পারবে। আমরা যেমন ছোটবেলায় সরল করেছিলাম, সরল যেভাবে সলভ করা হতো, সরলের সলভ করার কি একটা রুলস ছিল, ঠিক তেমন ভাবেই এখানে পাইথনের এক্সপ্রেশন মূল্যায়ন করা হয় অপারেটরের প্রেসিডেন্স বা অ্যাসোসিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে। যেমন আমরা সরলে কি করতাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হতো, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইসবের কাজ হতো। এখানেও ঠিক সেম ভাবে অপারেটর এক্সপ্রেশন মূল্যায়ন হয়। এবার প্রেসিডেন্স আমরা অপারেটরের সময় পড়েছিলাম আগের ভিডিওতে, সরি আগে নয়, তার আগের ভিডিওতে অপারেটরস একটা ভিডিও আছে, সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই এই ভিডিওটাকে দেখবে, দেখলে বুঝতে পারবে যে অপারেটর কি জিনিস এবং অপারেটর প্রেসিডেন্সটা কি জিনিস। এবার অ্যাসোসিয়েটিভিটি কি বলছে? সামনে একাধিক অপারেটর থাকলে হিসাব বাম থেকে ডান দিক নাকি ডান থেকে বাম দিকে হবে তা ঠিক করে। বোঝা গেল? যেমন এখানে রেজাল্ট একটা এক্সপ্রেশন আছে, কি আছে? রেজাল্ট ইজ ইকুয়াল টু 10 প্লাস 5 ইন্টু 2, 10 প্লাস 5 ইন্টু 2। এবার এটা একটা পাইথন এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এটাকে যদি আমি সলভ করতে যাই তাহলে কেমন ভাবে সলভ করবো? আমরা ফার্স্টেই জানি যে আগে কার কাজ হয়, গুণের কাজ হয়, তারপরে কার কাজ হয়, যোগের কাজ হয়। তাহলে ফার্স্টে গুণের কাজ হলে কেমন হবে? 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 20। তাহলে এখানে রেজাল্টের ভ্যালু কত হলো? 20। ঠিক আছে, ঠিক এইভাবে অপারেটরের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি ইউজ করে পাইথন ইন্টারপ্রিটার এগুলোকে সলভ করে। বা যদি আমি ঠিক এই জিনিসটা বলি, 10 প্লাস 5 ইন্টু 2। ওকে, তাহলে এখানে কি হবে? আমরা অপারেটর জেনেছিলাম
যে ব্র্যাকেটের প্রেসিডেন্স সব থেকে বেশি। সরল করার সময় আমরা আগে ব্র্যাকেটের কাজ সলভ করতাম। ওকে, তাহলে এখানে কি হবে? 10 + 5, তার মানে অ্যাডিশনের কাজটা আগে হবে। 15 × 2 13। তাহলে আবার দুটো জিনিস প্রায় সিমিলার, কিন্তু শুধু একটা ব্র্যাকেটের জন্য দুটো এক্সপ্রেশন অনেকটাই সিমিলার, শুধু একটা ব্র্যাকেটের জন্য দুটোর ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এখানে 20 আসছে, এখানে 30 আসছে। বোঝাতে পারলাম? তাহলে এক্সপ্রেশন কিভাবে মূল্যায়ন করা হয়। তারপরে দেখবো পাইথন স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি বলছে? পাইথন ইন্টারপ্রিটার কোডের যে নির্দেশ বা লাইনটি সম্পূর্ণভাবে পাইথন ইন্টারপ্রিটার সম্পাদন করতে পারে বা এক্সিকিউট করতে পারে, তাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। বোঝাতে পারলাম? যেমন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আমি বললাম x ইজ ইকুয়াল টু 25, তাহলে এটা কি হচ্ছে? অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর পড়েছি। আমি বারবার বলছি, যারা অপারেটরের ভিডিওটা এখনো দেখোনি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে অপারেটরের ভিডিওটার লিংক দিয়ে দেবো, অবশ্যই ওটা দেখো, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তাহলে এইটা হচ্ছে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে কন্ট্রোল ফ্লো। ঠিক আছে, আমরা যখন কন্ট্রোল স্টেটমেন্ট পড়বো তখন বুঝতে পারবো। এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। প্রিন্ট স্টেটমেন্ট, যখন আমরা প্রিন্ট করছি, কোনো কিছু আউটপুট দেখানোর চেষ্টা করছি, তখন প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করা হয়। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের একটা পাইথন স্টেটমেন্ট। স্টেটমেন্ট তাহলে কি হলো? যেটা এক্সিকিউটেবল কোড। অ্যাকচুয়াল পাইথন ইন্টারপ্রিটার যে কোডটাকে রান করছে, যে লাইনটাকে রান করতে পারছে, তাকে বলা হচ্ছে পাইথনের স্টেটমেন্ট। কিন্তু যদি আমরা কমেন্ট দিই, কমেন্ট পড়েছিলাম আমরা, হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট দেওয়া হয়, সিঙ্গেল লাইন কমেন্ট। তো কমেন্ট কিন্তু রান হয় না, অনলি স্টেটমেন্ট রান হয়। কিন্তু কমেন্ট যদি আমরা করি, পাইথন ইন্টারপ্রিটার সেটাকে, এই লাইনটিকে এড়িয়ে যায়। বোঝা গেল? পরে দেখবো আমরা টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন বলতে কি জিনিস? আমরা ভেরিয়েবলে দেখেছিলাম যে, ভেরিয়েবল না সরি, ডেটা টাইপে দেখেছিলাম যে আমাদের অনেক ধরনের ডেটা টাইপ হয়। ইন্টিজার, ফ্লোট, ওকে, স্ট্রিং, বুলিয়ান। তো অনেক ধরনের ডেটা টাইপ আমরা পড়েছি। যারা ভেরিয়েবলের ভিডিওটাও দেখোনি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ভেরিয়েবলের ভিডিওটাও দিয়ে দেবো, তাদেরকে বলবো অবশ্যই সেই ভেরিয়েবলের ভিডিওটা দেখতে। আমি অবশ্যই যারা ভিডিও দেখছো তাদের রিকোয়েস্ট করব একদম প্রথম থেকে আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটাকে ফলো করতে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরপর জিনিসগুলোকে সাজানো আছে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমরা দেখবো টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন কি বলছে? একটি ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে মান রূপান্তর করাকে বলা হচ্ছে টাইপ কনভার্সন। মানে আমরা ধরো ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করলাম, ঠিক আছে, ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করলাম, বা ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করলাম, এইগুলো হয়ে যাবে টাইপ কনভার্সন। বুঝতে পারলাম? মানে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে যখন ভ্যালুটাকে, লিটারেলটাকে কনভার্ট করা হচ্ছে। এবার ইমপ্লিসিট কনভার্সন, সরি, কনভার্সন দু প্রকারের হয়। একটা হচ্ছে ইমপ্লিসিট, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কি হচ্ছে? পাইথন ইন্টারপ্রিটার কোনো ডেটা নষ্ট না করে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে যখন ডেটা টাইপ চেঞ্জ করছে, ছোট টাইপকে বড় টাইপে রূপান্তর করছে। তার মানে কি হচ্ছে? আহ, যখন পাইথন ইন্টারপ্রিটার কোডটা যখন রান করছো তোমরা, পাইথন ইন্টারপ্রিটার যখন নিজে থেকে কোনো ডেটা টাইপকে চেঞ্জ করছে, তার টাইপটাকে চেঞ্জ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। এক্সপ্লিসিট কনভার্সন কি হচ্ছে? ইউজার যখন কোডের প্রয়োজনে জোরপূর্বক বিশেষ বিল্ট ইন ফাংশন ব্যবহার করে ডেটা টাইপটাকে পরিবর্তন করে। তাহলে এক্সপ্লিসিট কনভার্সনে কি হচ্ছে? যখন ইউজার বলতে কারা? আমরা ইউজার, আমরা ইউজ করছি পাইথনটাকে। তাহলে আমরা ইউজাররা যখন জোরপূর্বক বিশেষ বিল্ট ইন ফাংশন আছে, যেমন ইন্ট আছে, ইন্ট হয়, ফ্লোট হয়,
ওকে, স্ট্রিং হয়। তো এইসবগুলো যখন ইউজ করে আমরা কোনো ডেটা টাইপকে চেঞ্জ করছি, তখন সেটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সন তাহলে কি হচ্ছে, কি বললাম, যে ডেটা টাইপ লস এড়ানোর জন্য যখন ইন্টারপ্রিটার স্বয়ংক্রিয়ভাবে, মানে ডেটাটাকে না হারিয়ে, লস না করে, যখন ইন্টারপ্রিটার নিজে থেকেই সেই ডেটাটাকে অন্য টাইপে চেঞ্জ করছে, ঠিক আছে, ইন্টিজার থেকে ধরো ফ্লোটে নিয়ে গেল, ফ্লোট থেকে ইন্টিজারে নিয়ে এলো, ঠিক তেমন ভাবেই এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। বোঝাতে পারলাম? এবার কেমন জিনিসটা হচ্ছে একটু দেখে নেবো। ধরো আমি বললাম এখানে a is equal to 5, ওকে। এবার আমি বললাম b is equal to 2, রাইট? এবার আমি যদি বলি a ডিভাইড b, তাহলে কত হবে, কত হতে পারে? এটার অ্যান্সার হবে 2.5। বোঝাতে পারলাম? তাহলে কি হলো, দেখো a আর b দুটোই কিন্তু ইন্টিজার ভ্যালু, পূর্ণ সংখ্যা, কিন্তু c এর ভ্যালুটা কি আসছে, 2.5। তাহলে এটা কিসে আসছে, ফ্লোটে। বোঝা গেল? এবার সাপোজ আমি বললাম এর ভ্যালু আমি 4 ধরলাম, ওকে। এর ভ্যালু যদি আমি 4 ধরি, তাহলে এখানে সি এর ভ্যালু কত আসবে? অ্যাকচুয়ালি ডিভিশন করলে যেটা হয় ফ্লোটে আসে, ঠিক আছে, সবসময়ের জন্য ডিভিশন করলে কি হচ্ছে, ফ্লোটে আসে ভ্যালুটা। বেসিক্যালি এখানে আসবে 2.0। আমি উদাহরণের সূত্রে ধরে নিলাম যে এটা আমার আসছে 2, ওকে, ইন্টিজার ভ্যালু আসছে, ওকে। আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রেই বললাম কিন্তু, ঠিক আছে, কিন্তু পাইথন যখন ডিভিশন করছে তখন কিন্তু ও সর্বদাই ফ্লোট ভ্যালু দেবে। বুঝতে পারলাম? তখন ফ্লোট ডিভিশন ইউজ করতে হবে ইন্টিজার ভ্যালু পেতে গেলে। আমি জাস্ট উদাহরণের জন্য এখানে বোঝানোর জন্য বলছি। তখন এর ভ্যালু আমি 5 দিচ্ছি, তখন কি আসছে, 2.5 সামথিং, ঠিক আছে। সেই ভ্যালুটা কিসে আসছে, ফ্লোটে। কিন্তু যদি আমি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা ফ্লোট আসছে, কিন্তু আমি এ যদি 4 করে দিই, তাহলে কি আসবে, 2 আসবে, ভাগফল 2 আসবে। তাহলে কি হচ্ছে, একবার ফ্লোট আসছে, একবার ইন্ট আসছে। তাহলে কি হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, এটা কি হচ্ছে, ইন্টারপ্রেটার অটোমেটিক ভাবে টাইপ কনভার্সনটা করছে, একবার ফ্লোট, একবার ইন্টিজার। এটাকে বলছে ইমপ্লিসিট। বুঝতে পারলাম? যারা সি ল্যাঙ্গুয়েজ পড়েছো তারা জানো যে যখন ডেটা টাইপ ডিক্লেয়ার করা হয়, তখন কিন্তু তার সাথে, সরি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তখন তার সাথে কিন্তু তার ডেটা টাইপও দেওয়া হয়। বুঝতে পারলাম? কিন্তু পাইথনে দেখো কি হয়, আমরা কি করি, পাইথনে ভেরিয়েবল তার লিটারেলের উপর ডিপেন্ড করে কি ডেটা টাইপের হবে। বুঝতে পারলাম? আমি যে ডেটাটা দেব, সেই ডেটাটার উপরেই ডিপেন্ড করবে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কি ডেটা টাইপের হতে চলেছে। তাহলে বোঝাতে পারলাম কিভাবে ইমপ্লিসিট টাইপ কনভার্সনটা হচ্ছে। এখানে যেমন হচ্ছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এখানে যেমন নাম্বার ইন্ট 5, নাম্বার ফ্লোট 2.5, যখন যোগ করা হচ্ছে দুটো সংখ্যাকে যোগ করলে কি হচ্ছে, এখানে কিন্তু আসবে ফ্লোট ভ্যালু 7.5 আসবে। কিন্তু সাপোজ আমি যদি এই ভ্যালুটাকে 2 ধরি, তাহলে কি আসছে, অনলি 7 আসবে, তখন আবার ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ইন্টারপ্রিটার অটোমেটিক ডেটা টাইপটাকে চেঞ্জ করছে, ঠিক আছে। এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। তারপরে কি আছে, এক্সপ্লিসিট
টাইপ কনভার্সন। এক্সপ্লিসিট কি বললাম? ইউজার নিজের ব্যবহারের জন্য যখন জোরপূর্বক ফোর্সফুলি ডেটা টাইপটাকে চেঞ্জ করছে ফাংশনের সাহায্যে, তাকে টাইপ কাস্টিং বলা হয়। এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। এবার কি কি ফাংশন হতে পারে? ইন্ট, ফ্লোট, স্ট্রিং, বোঝা গেল? যেমন ইন্ট যে কোনো ডেটাকে সংখ্যায়, পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য, ফ্লোট দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য, স্ট্রিং স্ট্রিং ডেটা টাইপে রূপান্তর করার জন্য। বোঝা গেল? সাপোজ আমি যদি বলি যে a is equal to পাইথন, ওকে, b is equal to 100, কিন্তু ওটাকে আমি কোটেশনের ভেতরে রেখেছি, তাহলে b এর ডেটা টাইপ কি হবে? আমি যদি টাইপ চেক করি যে b, তাহলে আমি কি পাবো? স্ট্রিং পাবো কিন্তু। বোঝা গেল? ইন্টিজার পাবো না। কারণ কি? যখনই আমি কোনো কিছুকে কোটেশনের ভেতরে রাখছি, সেটা অটোমেটিক্যালি কিসে কনভার্ট হচ্ছে? স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আমি যদি ওটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? তখন আমি ইন্ট ফাংশন ইউজ করব। b, c এর ভ্যালু এখানে কত হয়ে যাবে? 100। এটা চলে এলো ইন্টিজারে। তাহলে এটা কি হচ্ছে? ইউজার ফোর্সফুলি ডেটা টাইপটাকে চেঞ্জ করছে, ইন্টারপ্রিটার করছে না, ইউজার করছে। তাহলে এইটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট। সাপোজ আমি বললাম b is equal to float, সরি, d is equal to, এটা কত হয়ে যাবে? ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিট ডেটা কনভার্সন। তারপরে আমরা দেখব কনসোল ইনপুট। আমরা প্রিন্টএফ দিয়ে যেমন আউটপুট দেয় পাইথন প্রোগ্রাম, ঠিক তেমন ভাবেই আমি যদি প্রোগ্রামে কোনো কিছু আউটপুট দিতে চাই, যে এমন একটা প্রোগ্রাম বানালাম, সেই প্রোগ্রামটা কোনো কিছু ইনপুট নিচ্ছে ইউজার থেকে, তাহলে সেই ইনপুটটা আমরা কিভাবে নিতে পারবো? তার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, ইনপুট ফাংশন। এটা বিল্ট ইন ফাংশন, কিন্তু বিল্ট ইন, আমরা যখন ফাংশন পড়বো বুঝবো বিল্ট ইন কি, ইউজার ডিফাইন কি। বিল্ট ইন ফাংশন বলতে যে ফাংশন গুলো আগে থেকেই পাইথনে বানানো আছে, যেমন প্রিন্ট, ইনপুট, ইন্ট, ফ্লোট, স্ট্রিং, এগুলো সবই হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। এবার কি বলছে? পাইথনে ইউজারের কাছ থেকে রান টাইমে ডেটা গ্রহণ করে। রান টাইম শব্দটার মানেটা কি? রান টাইম শব্দটার মানে হচ্ছে যখন প্রোগ্রামটা চলছে, রানিং আছে, সেই অবস্থায় যখন প্রোগ্রামটা ইউজারের কাছ থেকে কোনো ডেটা চেয়ে পাঠায়, তখন আমরা কি হয়? ইনপুট ফাংশন ব্যবহার করি। এবার একটা জিনিস তোমাদের সর্বদাই মাথায় রাখতে হবে যে ইনপুট ফাংশন কনসোল থেকে যখন ডেটা গ্রহণ করে, সেটা কিন্তু সর্বদাই স্ট্রিং টাইপের হয়ে থাকে। সর্বদা কি হবে? স্ট্রিং ডেটা টাইপ হবে। সেটা আমরা নাম্বার নিই, ইন্টিজার নাম্বার নিই, ফ্লোট নিই, যাই নিই, সেটা কিন্তু আমাদের স্ট্রিং হিসাবেই ও ইনপুট নেয়। তাহলে বলতে পারো যে তোমরা, স্যার যদি আমি নাম্বার দিলাম, সেটা স্ট্রিং হিসেবে কনভার্ট হয়ে গেল, তাহলে সেটাকে আমি নিয়ে পরবর্তীকালে নাম্বার হিসেবে কাজ করবো কিভাবে? তখন আমরা ব্যবহার করি এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। বুঝে গেল? এখানে যেমন এক্স ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার নাম্বার, ওকে, ঠিক আছে। ইনপুট ফাংশনটাকে এইরকম ভাবে ব্যবহার করা হয়, এবং এর ভেতরে তুমি যা লিখবে সেটা কিন্তু তোমাকে রান টাইমে ফার্স্টে শো করবে। কোটেশনের ভেতরে যেহেতু ওটা একটা স্ট্রিং শো করবে, তারপরে তোমার কাছ থেকে ইনপুট চাইবে। আমি কম্পিউটারে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে হয় কাজটা। এবার কি হচ্ছে? এবার আমি এজ তো আমি স্ট্রিং এ দিতে পারি না। এজ কি হচ্ছে? সেই ডেটাটাকে কি করছে? ইন্ট, এখানে যেটা হচ্ছে এজ, ইন্ট যে বিল্ড ইন ফাংশনটা ছিল, সেটাকে আমি ইনপুট ফাংশন দিয়ে র্যাপ করে দিচ্ছি। তাহলে কি হবে?
ওকে, তাহলে যখনই আমি ইনপুট ফাংশনটাকে ইন্ট ফাংশন দিয়ে র্যাপ করে দিলাম, কি হবে? এবার যখনই তুমি ইনপুট দিচ্ছ সেটা কি হচ্ছে, স্ট্রিং হিসাবে নিচ্ছে, নিয়ে সেটাকে কনভার্ট করে ও করে দিচ্ছে ইন্টিজার। বলা, যদি ফ্লোটে নিতে চাও ফ্লোটে। বুঝতে পারলাম? আমরা কম্পিউটারে গিয়ে দেখবো কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এটা গেল কনসোল ইনপুট। ইনপুট কিভাবে আমরা নিতে পারি। তারপরে আমরা দেখবো কনসোল আউটপুট। ইনপুট তো নিয়ে নিলাম, কোনো কিছু আউটপুট দিতে হবে, সেইভাবে কি ব্যবহার করা হয়। বিল্ড ইন ফাংশন সেম আছে একটা, প্রিন্ট। কম্পিউটার স্ক্রিনে তখন কিছু আউটপুট দেখায়, বিল্ড ইন ফাংশন প্রিন্ট ব্যবহার করা হয়। এবার কি বলছে, কমা ব্যবহার করে একসাথে একাধিক এক্সপ্রেশন বা মেসেজ আউটপুট দেয়া যায়। বোঝা গেল? তাহলে কমা ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উপাদানের মাঝে একটি স্পেস যুক্ত করে দেয়। এবার কি বলছে, একাধিক লাইন আউটপুটের জন্য বিশেষ প্যারামিটার বা ফরম্যাটিং ব্যবহার করা হয়। ওকে, এবার এখানে দেখো নেম, স্কোর, প্রিন্ট ছাত্রের নাম, নেম। এখানে দেখো কমা দেয়া আছে, ঠিক আছে? কমা দিয়ে কিন্তু ভেরিয়েবলের নামগুলো দেয়া আছে যাতে ভেরিয়েবলের ডেটাগুলো পেতে পারে। তার মানে কি হচ্ছে, আমি বললাম প্রিন্ট, ওকে, আমি নেম আর স্কোর একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে, দুটো ভেরিয়েবলের নাম কিন্তু আমাকে কমা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ও দুটো ভেরিয়েবলের নাম এখানে প্রিন্ট করবে। বুঝতে পারলাম? চলে এসেছি আমরা কম্পিউটারে। এবার প্রত্যেকটা টপিক এক এক করে আমরা রান করে করে দেখব। ফার্স্টে যেটা আমরা দেখবো, একটা স্টেটমেন্ট প্রিন্ট। সাপোজ আমি বললাম 4+3 ফ্লোট ডিভিশন 6, তাহলে কি হতে পারে, ভ্যালু কত আসবে, 4। এবার এখানে 4 আসার কারণ হচ্ছে, এখানে ফ্লোট ডিভিশন হলে কি হয়, ফ্লোট ডিভিশন হলে আমরা জানি ভাগফল আমাকে ইন্টিজারে দেবে। তাহলে 6 দিয়ে যখন আমরা 3 কে ভাগ করি, সাপোজ আসবে 0.5। ওকে, 0.5 আসে, অ্যাকচুয়ালি অ্যান্সার আসার কথা। তাহলে ও ভ্যালুটাকে ইন্টিজারে নেবে, 0 হিসাবে নেবে। ইন্টিজার 0.5 ফ্লোটে চলে যাচ্ছে, ফ্লোট ডিভিশন দেয় ইন্টিজার, তাহলে ও দেবে হচ্ছে 0। তাহলে 0 প্লাস 4, 4। কিন্তু এখানে আমাদের যে জানার বিষয়টা সেটা হচ্ছে স্টেটমেন্টটা কিভাবে রান হচ্ছে, মানে কিভাবে রান করছে। ফার্স্টে প্রিসিডেন্স অনুযায়ী ভাগের কাজ আগে হয়, তাহলে ভাগের কাজটা আগে হয়ে যাচ্ছে, তারপরে যোগের কাজটা হচ্ছে। এবার সাপোজ আমি যদি এটাকে ব্র্যাকেটের ভেতরে রাখি, তাহলে কি হতে পারে দেখবো, 1 আসছে। ওকে, এবার 1 আসার কারণ কি হচ্ছে, এখানে 1 আসার কারণ হচ্ছে যখনই আমরা ব্র্যাকেট দিচ্ছি 4+5টাকে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হচ্ছে, তাহলে 4+3 কত হচ্ছে, 7। তারপরে 7 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল ফ্লোটে আসে, যেহেতু ফ্লোট ডিভিশন আছে এখানে আমার 1 আসছে, 1 পয়েন্ট সামথিং আসবে, সেটা ও ইন্টিজারে 1 করে দিচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের এখানে প্রিসিডেন্সটা, একটা স্টেটমেন্ট কিভাবে লিখছি আমরা, এবং স্টেটমেন্টের প্রিসিডেন্সটা কিভাবে কাজ করছে। বুঝতে পারলাম? এবার যেটা আমরা দেখবো টাইপ কনভার্সনটা। টাইপ কনভার্সন কি বললাম, ধরো একটা আমি ভ্যালু নিলাম ইন্ট বলে, ওকে, নাম ইন্ট 10, ওকে, আর একটা নেব নাম ফ্লোট, ফ্লোট সরি, ওকে, এটা নিলাম, হলো, ওকে। রেজাল্টে কি হবে, নাম ইন্ট প্লাস নাম ফ্লোট, ওকে, প্রিন্ট
রেজাল্টকে প্রিন্ট করলাম, কি আসছে? এখানে আসছে হচ্ছে 43.2587। এবার সাপোজ আমি যদি ওর টাইপটাকে প্রিন্ট করি, টাইপ হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন কোনো ভেরিয়েবলের কোনো কিছু ডেটা টাইপ চেঞ্জ করার জন্য কাজে লাগে, টাইপ চেঞ্জ করার জন্য। এবার যদি আমি রেসের রেজাল্টের টাইপটাকে চেক করি, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এরর পাচ্ছি। কেন এরর পাচ্ছি দেখবো। আচ্ছা, এখানে এটা ভুল লেখা হয়েছে, প্রিন্টটা ভুল লেখা হয়েছে, সরি। ওকে, ক্লাস ফ্লোট, বোঝা গেল? ক্লাস ফ্লোট। এবার আমি যদি এই ভ্যালুটাকে ইন্টিজার করে দিই, নাম ফ্লোটটাকে ইন্টিজার করে দিই, তাহলে কি পাবো? 43। এখানে ক্লাস কি আসছে, রেজাল্টের টাইপ কি আসছে, ইন্টিজার। তাহলে কি হলো? এটা হচ্ছে ইমপ্লিসিট ডেটা কনভার্সন। তাহলে কি হলো? এখানে ডিপেন্ড করছে নাম্বার দুটোর উপরে। ওকে, তাহলে কি হচ্ছে? ইন্টারপ্রিটার অটোমেটিক্যালি ডেটা টাইপটাকে এখানে চেঞ্জ করে দিল। তাহলে আমি যদি এখানে কোনো ভ্যালু ফ্লোটে দিই, আমার টাইপ চলে আসছে কি ফ্লোট। আবার যদি এখানে কোনো ভ্যালু আমি ইন্টিজারে দিই, তাহলে রেজাল্টের ভ্যালুটা, অ্যাকচুয়ালি রেজাল্টের ভ্যালুটা কি হচ্ছে? দুটো নাম্বারের উপর ডিপেন্ড করছে। কোনো ভ্যালু যদি ফ্লোটে আসে, তাহলে রেজাল্ট ফ্লোট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আবার দুটো ভ্যালু যদি ইন্টিজারে থাকে, তাহলে রেজাল্টের ভ্যালু অটোমেটিক্যালি ইন্টিজারে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এবার দেখবো এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, আমি এখানে একটা নাম্বার নিলাম, নাম্বার 1 বলে। সাপোজ আমি বললাম যে কোটেশনের ভেতরেই নাম্বারটাকে আমি নিলাম, ওকে, 1000। এবার আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট নাম 1, ওকে। এবার আমি ওর টাইপটাকে প্রিন্ট করব, টাইপ নাম 1, ওকে। স্ট্রিং, str মানে স্ট্রিং আসছে। এবার স্ট্রিং আসার কারণ কি? আমরা জানি যখনই কোনো ডেটাকে কোটেশনের ভেতরে রাখা হয়, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? স্ট্রিং হয়ে যায়। বুঝাতে পারলাম? এবার যদি আমি কোটেশন সরিয়ে দিই, এখান থেকে কোটেশন সরিয়ে দিলে রান করব, কি হবে? ইন্টিজার। বুঝাতে পারলাম? এবার আমি তো বললাম এক্সপ্লিসিটে কি হচ্ছে? ইউজার ফোর্সফুলি ডেটা টাইপটাকে চেঞ্জ করে। এবার আমি যদি চেঞ্জ করি, তাহলে কি হবে? আমি এখানে বললাম str1, ওকে। str যেহেতু একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন, তাহলে ওটা একটা কিওয়ার্ডের মধ্যে পড়ছে, ওটা কিন্তু ইউজ করা যায় না আইডেন্টিফায়ার হিসেবে। ওকে, এবার আমি বললাম ইন নাম 1, ওকে। এবার এখানে এটাকে str1 টাকে আমি প্রিন্ট করব, str1, ওকে। এবার আরেকটা আমি প্রিন্ট নেব, এখানে str, ওকে। রান করলাম, তাহলে কি হচ্ছে? 1000, ঠিক আছে। ফার্স্টে প্রিন্ট হচ্ছে 1000। এবার ফার্স্টে প্রিন্ট কি হচ্ছে? নাম্বার 1টা প্রিন্ট হচ্ছে। নাম্বার 1 কি হচ্ছে? স্ট্রিং, ওটা কিন্তু স্ট্রিং আছে, ওই জন্য এটা str। কিন্তু str1টা আমি ফোর্সফুলি কিসে চেঞ্জ করেছি? ইন্টিজারে চেঞ্জ করেছি, ইন্টিজার ফাংশন দিয়ে, ইনবিল্ট ফাংশন দিয়ে। সেজন্য এটা এখানে শো হচ্ছে ইন্টিজার। বোঝা গেল? এবার সাপোজ আমি যদি এটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই, তাহলে দেবো হচ্ছে ফ্লোট, ফ্লোট। রান করলাম, চলে এলো ফ্লোট। দশমিক, ইন্টিজারে কিন্তু আসছিল না, দেখো str1টা চেঞ্জ হয়ে গেছে ফ্লোটে। ঠিক এরকম ভাবে আমরা ডেটা কনভার্সন করতে পারি। এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট ছিল অটোমেটিক, ওটা ইন্টারপ্রিটার করে, ওকে। কিন্তু এক্সপ্লিসিট কি হচ্ছে? আমরা ইউজাররা ডেটা টাইপটাকে ফোর্সফুলি চেঞ্জ করছি। বোঝা গেল? এইবার আমরা দেখব ইনপুট আউটপুট ফাংশনটা কিভাবে কাজ করছে। সাপোজ আমি বললাম নেম, ইনপুট ফাংশন দিয়ে এবার
enter your name, print name। ওকে, এখানে চলে এসছে এন্টার ইউর নেম। ওকে, আমি একটা নাম নিলাম, এখানে নাম লিখেছি। ওকে, এন্টার মারলাম, এন্টার মারলাম, জিম। ওকে, এখানে যদি আমি একটু এখানে প্রিন্ট, প্রিন্ট ইনপুট আর প্রিন্ট ফাংশন দুটো একসাথে ইউজ হচ্ছে কিন্তু এখানে। ওকে, তাহলে আমি যদি এখানে করি comma, তাহলে এন্টার ইওর নেম, তাহলে যেহেতু ইনপুট ফাংশন ইউজ হচ্ছে, তাহলে ও কি চাইছে, ইউজারের কাছ থেকে একটা ইনপুট এক্সপেক্ট করছে। জিম লিখলাম, এন্টার মারলাম, ইওর নেম ইজ জিম। তাহলে সেই নামটা নেয়ার পরে কি করছে, নেমে স্টোর করছে, তারপরে যখন প্রিন্ট করছি সেই নামটাকে আমার অ্যাজ আ আউটপুট হিসেবে দিয়ে দিচ্ছে। এবার যেটা বলার সেটা হচ্ছে এজ ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর এজ। ওকে, এবার আমরা কি পড়েছিলাম যে ইনপুট যখনই হচ্ছে কিন্তু ডেটাটাকে কি হিসেবে নেয়, স্ট্রিং হিসেবে নেয়। আমি যদি এখানে আহ, এখানে এজের ফার্স্ট আমি ডেটা টাইপটাকে চেক করে দিই। ওকে, ঠিক আছে, রান করলাম। ফার্স্টে নাম চাইছে, নাম দেবো, এন্টার। তারপরে এন্টার ইওর এজ। আচ্ছা, এখানে এজ বানানটা ভুল আছে। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমি ক্লিয়ার করে দিই, এখানে এজ বানানটা ঠিক করে দিই, রান করি। এখানেও ভুল আছে। ওকে, দিলাম, একটা নাম দিলাম, এন্টার মারলাম, এন্টার ইওর এজ 25 দিলাম। তাহলে কি বলছে, মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 25। আচ্ছা, এখানে প্রিন্টটা পড়েনি, প্রিন্ট। ওকে, জিম এন্টার 25 5। তাহলে মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 5, ক্লাস স্ট্রিং। এবার আমি এজটাকে, এজের টাইপটাকে চেঞ্জ করেছিলাম, সরি চেক করেছিলাম। তাহলে দেখো এজের টাইপ কি দিচ্ছে, স্ট্রিং। তাহলে বোঝা গেল আমরা যখনই ইনপুট কিছু নিচ্ছি ও কিন্তু অ্যাজ আ স্ট্রিং হিসেবে নিচ্ছে। এবার কি করে চেঞ্জ করা যায়, ইন্ট যে বিল্ডিং ফাংশন আছে, বিল্ডিং ফাংশন ইউজ করব, দিয়ে ইন্ট ফাংশনটাকে দিয়ে ইনপুট ফাংশনটাকে র্যাপ করে দেবো। ওকে, জিম এন্টার এজ এন্টার। ওকে, এবার দেখো চেঞ্জ হয়ে গেছে ইন্টিজারে, মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 25। তাহলে যখনই আমরা এটাকে ইন্ট ফাংশন দিয়ে র্যাপ করে দিলাম ইনপুটটাকে, তাহলে কি হলো, টাইপটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ইন্ট। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ডেটা টাইপটাকে চেঞ্জ করতে পারি। এবার যদি আমি এটাকে ফ্লোট করি, সাপোজ এটাকে বললাম, উদাহরণ সূত্রে দেখাচ্ছি। রান করি, সেম ভাবে এজ স্ট্রিং এ আসছে 0.0 ফ্লোট। বোঝা গেল? তাহলে ঠিক এইভাবে আমরা ইনপুট নিতে পারি এবং ইনপুটের ডেটা টাইপটা, এটাও কিন্তু কি কনভার্সন হচ্ছে, এক্সপ্লিসিট। তারপর আমরা দেখব প্রিন্টের কিছু কাজ আমরা দেখব। এখানে যেমন দেখতে পাচ্ছ, আমরা প্রিন্টে মাই এজ ইজ নেম, মাই এজ ইজ এজ, এটা আলাদা আলাদা ভাবে আমি প্রিন্ট করেছি। এটা একসাথে কিভাবে আমি প্রিন্ট করতে পারি, তাহলে একসাথে প্রিন্ট করতে গেলে কি হবে, কমা দিয়ে দিয়ে আমি এখানে প্রিন্ট করতে পারবো। তাহলে মাই
age is age। ওকে, তাহলে এগুলো যদি আমি সরিয়ে দিই, রান করি, ওকে, চেন এন্টার এজ, ওটা সরি ফ্লোটে আসবে, ঠিক আছে, দেখা যাক। তাহলে মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 25। ওকে, এবার এটাকে আমি ইন্ট করে দিই, ইন্ট। ওকে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে যে মাই নেম ইজ মাই এজ ইজ লিখেছি, এখানে কিন্তু এটা কি আসছে, ইনভার্টেড যে কোটেশনটা আসছে, আমি ডাবল ডাবল ব্রেক করে করে লিখেছি। এবার এখানে আমি একটা লাইনের ভেতরে পুরোটা লিখতে পারি, মানে একটা কোটেশনের ভেতরেই পুরোটা লেখা যেতে পারে। তাহলে এখানে একটা ফরম্যাট বলে একটা জিনিস হয় প্রিন্টের ভেতরে, এফ, ওকে, কোলন, তারপরে দেখো মাই নেম ইজ, ঠিক আছে। এবার এখানে আমি ইউজ করব থার্ড ব্র্যাকেট, ওকে, সরি থার্ড ব্র্যাকেট নয়, কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে নেম বন্ধ করলাম, ওকে, চলে যাব মাই এজ ইজ সেম, কার্লি ব্রেসেস ইউজ করব, এখানে দিয়ে দেবো এজ, রান করি, নাম চাইছে দিলাম, এজ চাইছে দিলাম, ওকে, অ্যাজ ইউ সি মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 25। এবার এখানে যদি তোমার কমা দেওয়ার ইচ্ছা হয় তুমি কমা দিতে পারো, দিয়ে রান করতে পারো, জিম এজ, ওকে, দেখতেই পাচ্ছ কমা চলে এসছে। তাহলে আমরা ফরম্যাট ইউজ করেও প্রিন্টএফটাকে ঠিক এইরকম ভাবে সাজাতে, তাহলে ভেরিয়েবল গুলো কিন্তু তোমাকে এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের ভেতরে রাখতে হবে, কার্লি ব্রেসেসের ভেতরে রেখে রেখে ইউজ করতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট মাই নেম ইজ, কমা দিয়ে মাই এজ ইজ, ওকে, ডট ফরম্যাট, ডট ফরম্যাট, এখানে দেব 0, এখানে দেব 1। এবার ফরম্যাটের ভেতরে দেব নেম কমা এজ, ওকে, রান করলাম, এন্টার ইউর নেম জিম, এন্টার এজ, এন্টার মাই নেম ইজ জিম, মাই নেম ইজ মাই নেম ইজ জিম, মাই এজ ইজ 25। তাহলে এই ফরম্যাটেও আমরা প্রিন্টটাকে সাজাতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, বেসিক্যালি ফরম্যাট ব্যবহার করা হচ্ছে, মাই নেম ইজ কার্লি ব্রেসেস। এবার 0 আর 1টা অ্যাকচুয়ালি কি কাজ করছে সেটা আমরা জানবো। ডট ফরম্যাট যখন আমরা লিখছি, ও অ্যাকচুয়ালি কি করছে, ওই যে এখানে ডেটাগুলো যে বসাচ্ছে ওগুলোকে ফরম্যাট করছে। এবার নেম ও ইন্ডেক্স অনুযায়ী পাচ্ছে, নেমের ইন্ডেক্স 0, আমরা সবসময় পাই, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি না কেন, যখন আমরা ইন্ডেক্স করব 0 থেকে হয়, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে যেমন আমরা অ্যারেতে ইন্ডেক্স করেছিলাম 0 থেকে, ওকে, পাইথনে সেম, লিস্ট, স্ট্রিং, টাপেল, সব ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এখানেও সেম। তাহলে নেমটা হচ্ছে 0 ইন্ডেক্স, তাহলে নেমটা ফার্স্টে বসে যাচ্ছে, এখানে যেমন বসছে, আর এজটা হচ্ছে 1 ইন্ডেক্স, তাহলে ওখানে বসে যাচ্ছে। বোঝা গেল? এই ফরম্যাটেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।